আসসালামু আলাইকুম, আমি সাইফুর রহমান। আজকে আসলাম ঠিকানা থেকে, নতুন ঠিকানায় নতুন খবর নিয়ে। সো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে কি ভারত কিভাবে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হলো সেটা নিয়ে। তো সেক্ষেত্রে আমরা দেখলাম যে কয়েকদিন লাস্টের যে যুদ্ধের দামামা বেজে উঠলো ভারত এবং পাকিস্তানের মধ্যে, যে জম্মু কাশ্মীরের পেহেলগামের ঘটনাকে কেন্দ্র করে, সেখানে অলরেডি ভারতের আক্রমণের পাল্টা আক্রমণ শুরু করেছে পাকিস্তান। সেক্ষেত্রে তাদের পাঁচটি রাফেল যুদ্ধ বিমান অলরেডি ভূপাতিত করেছে তার দাবি করছে পাকিস্তান। সেক্ষেত্রে সেটা প্রমাণ পাওয়া যায় যে ফ্রান্সের যে রাফেল যুদ্ধ বিমানের যে ফ্রান্সিং কোম্পানি, ওরা অলরেডি বলে দিয়েছে যে ভারতের কাছে আর যে রাফেল যুদ্ধ বিমান তারা বিক্রি করবে না। এর কারণ হিসেবে তারা দেখিয়েছে যে কি তাদের অদক্ষ যে চালক বা অদক্ষ যে সেনাবাহিনী, তার কারণে তারা এই ক্ষতির সম্মুখীন হয়েছে। কারণ অলরেডি তাদের শেয়ার বাজার অনেক প্রায় 6% মতো ডিক্লাইন করেছে বলে তারা এটা জানিয়েছে। তো সেক্ষেত্রে আমি যেটা বলতে চাই যে অলরেডি যুদ্ধের যে ভারতের যে আক্রমণ, তার পাল্টা আক্রমণের কারণে যে পাকিস্তান পাল্টা আক্রমণ শুরু করেছে, তার ক্ষেত্রে অনেক জায়গায় তারা টিকতে না পেরে সাদা পতাকা অনেক জায়গায় গাড়িয়ে দিয়েছে বা সাদা পতাকা টাঙিয়ে দিয়ে তারা সেখান থেকে ফিরে এসেছে অনেক জায়গা থেকে। সাদা পতাকার বিষয়টা অনেক জন জানে না। বিষয়টা আমি একটু ক্লিয়ার করি। সাদা পতাকা টাঙিয়ে দেওয়ার বিষয়টা হচ্ছে কি নেগোসিয়েশনে যাওয়ার একটা প্রসেস। মানে আমি আপনার সাথে যে যুদ্ধে বা এভাবে বা পাল্টা হামলা করে আমি টিকতে পারছি না, সেক্ষেত্রে আমাকে নেগোসিয়েশনে যাওয়ার একটা বিষয় কাজ করছে সেখানে। তো আমরা দেখতে পেলাম অনেক জায়গায় সাদা পতাকা দিয়ে নেগোসিয়েশনে যাওয়ার একটা চেষ্টা করা হচ্ছে। তো আসলে যে টপিকটা নিয়ে আমি কথা বলার কথা ছিল সেটা হচ্ছে কি পাকিস্তান কিভাবে আজকে পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হলো। তার আসল বিষয়টা হচ্ছে কি এর নেপথ্যে যে লোকটা সবচেয়ে বেশি কাজ করেছে সেটা হচ্ছে কি আব্দুল কাদির খান। তিনি হচ্ছে পাকিস্তানেরই জন্মগ্রহণ করেন, পাকিস্তানের সন্তান। তিনি দেশের পড়াশোনা শেষ করে দেশের গণ্ডি পেরিয়ে ফ্রান্সে পাড়ি জমান তার পড়াশোনার জন্য। সেখানে তিনি উচ্চশিক্ষায় ডিগ্রি অর্জন করে এবং তাদের যে পারমাণবিক শক্তি বা যে পারমাণবিক কারখানাগুলো আছে সেখানে তিনি ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করার পর দীর্ঘদিন সেখানে তিনি চাকরি করে রপ্ত করে কিভাবে ইউরেনিয়াম সংরক্ষণ করতে হয় বা সমৃদ্ধ করে রাখতে হয়, কিভাবে কোনো ঝটকি জামালা থেকে বাঁচাতে হয়, সেভাবে তিনি জার্মানিতে পড়াশোনা করার পর উচ্চতর ডিগ্রি লাভ করার পর তিনি একটা সময় সব কৌশল রপ্ত করার পরে তিনি দেশে ফেরত আসেন। দেশে ফিরে এসে তিনি দীর্ঘদিন প্রায় 5 বছরের মতো কঠোর পরিশ্রমের পর তিনি সফলভাবে যে পারমাণবিক বোমা তৈরি করতে সক্ষম হয়। সেক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখা ভালো, আব্দুল কাদির খান হচ্ছে পাকিস্তানের সন্তান, কিন্তু তিনি যেহেতু আরেকটি দেশে গিয়েই পড়াশোনা করেছে, সেই ক্ষেত্রে তাদের ফর্মুলাগুলো জানতো। সেই ফর্মুলা নিয়ে আসার কারণে জার্মান সরকারের পক্ষ থেকে যে তার নামে একটা বিরুদ্ধে মামলা করা হয় যে ফর্মুলা চুরির অভিযোগে, সেই ক্ষেত্রে তাকে দীর্ঘদিন প্রায় 3 থেকে 5 বছর, আমার ঠিক হয়তো ভুল হতে পারে, 5 বছর হতে পারে, সেক্ষেত্রে 5 বছর পর্যন্ত তাকে জেল কাটতে হয়। কিন্তু এরপর পরে তাকে ভারতের বীর হিসাবে, রাষ্ট্রীয় বীর হিসাবে তাকে ঘোষণা করা হয় এবং তারা পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হয়ে ওঠে। এবং এই ক্ষেত্রে যে বিষয়টা লক্ষণীয় সেটা হচ্ছে যে কি যে পশ্চিমা বিশ্ব সহ যে কোনো রাষ্ট্র পাকিস্তানের বিরুদ্ধে কথা বলতে গেলে তাদেরকে দুবার ভাবতে হয়। এর পিছনে কারণটা কি? কারণটা হচ্ছে কি পারমাণবিক শক্তি। যেহেতু তাদের কাছে পারমাণবিক ওয়ারহেড আছে, সেক্ষেত্রে অন্য একটা রাষ্ট্র হামলা চালাতে বা যে কোনো ধরনের যুদ্ধে লিপ্ত হতে তাদের সাথে কথা বলতে চোখ রাঙিয়ে তাদেরকে দুবার ভাবতে হয়। তো এটার ক্ষেত্রে পুরো ক্রেডিটটা দেওয়া যায় আব্দুল কাদির খানকে। তো আমরা যদি বলতে যাই সেক্ষেত্রে ভারত অলরেডি বুঝে গিয়েছে যে কি তারা হয়তো তাদের সাথে পেরে উঠবে না, সেটাকে বিবেচনা করে তারা সাদা পতাকা টাঙিয়ে দেওয়ার যে কৌশলটা বা যেটা যুদ্ধ অবস্থা হয়ে থাকে, যে যখন প্রতিপক্ষের সাথে আর পেরে ওঠা যায় না তখন তারা সাদা পতাকা দিয়ে নেগোসিয়েশনে যাওয়ার চেষ্টা করে। আসি এবার এখান থেকে একটু ডিফারেন্স রেখে, সেক্ষেত্রে তারা পারমাণবিক শক্তি নিয়ে নিল। আব্দুল কাদির খান কিন্তু